নমস্কার, আমি শালমলী সেনগুপ্ত। WBPSC উইথ আইলিপ এই চ্যানেলে বাংলা পড়াবো তোমাদের। বাংলার একটা অধ্যায় আমি ইতিমধ্যেই শুরু করে দিয়েছি, সেটা সন্ধি। আমরা ইতিমধ্যেই শিখে ফেলেছি স্বরসন্ধি বা সন্ধি সংক্রান্ত বাকি যা প্রয়োজন, যেটুকু যা প্রয়োজন আমার যতটুকু ক্ষমতা আমি সেই হিসেবে তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো, নিজেদের পরিবারের সঙ্গে আছো। তো আমরা বাড়ি থেকেই যে পড়াশোনা চালানোর যে প্রসেস, সেটা আমরা চালিয়ে যাচ্ছি। তো আজকে আমরা যেটা পড়ব সেটা ব্যঞ্জন সন্ধি। আমরা আগের দিনেই পড়েছিলাম যে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, এই তিনটে মেন সন্ধি, সংস্কৃত সন্ধি। খাঁটি বাংলা সন্ধি কিন্তু মূলত দু রকমের, সেখানে বিসর্গ সন্ধি থাকে না, স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি থাকে। খাঁটি বাংলা সন্ধির ওপরেও আমি ক্লাস নিশ্চয়ই করাবো। তার আগে আমরা ওভারঅল ব্যঞ্জন সন্ধি শিখে নিই। সন্ধি শিখতে গেলে আমাদের এই প্রসেসেই সন্ধি শিখতে হবে, তবে গিয়েই কিন্তু আমরা সন্ধি সম্পর্কে একদম ঠিকঠাক একটা ধারণা নিয়ে থাকতে পারবো বলে আশা করছি আমি। তো ব্যঞ্জন সন্ধি, আমি আগের দিনেই বলেছিলাম যে কোনো চ্যাপ্টার শুরু করার আগেই আমাদের আগে দেখে নেওয়া প্রয়োজন যে সেই চ্যাপ্টারটার নামটা কি, সেটার উপরে আমাদের একটু নজর দেওয়া প্রয়োজন। তো সন্ধি ব্যাপারটা আমরা অলরেডি বুঝে গেছি, এখন এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যঞ্জন সন্ধি। এখানে আমি একটা কথা বলে রাখি, জানি কম্পিটিটিভে এরকম আসবে না, ব্যঞ্জন সন্ধির বানান লেখো, স্বরসন্ধির বানান লেখো, এরকম আসবে না আমি জানি। তবুও আমি বলে রাখছি যে ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধি, বিসর্গ সন্ধি এই কথাগুলো কিন্তু একটাই কথা। এই ব্যঞ্জন সন্ধি আলাদা আলাদা কিন্তু নয়। সুতরাং এই বা স্বর সন্ধি, বিসর্গ সন্ধি এরকম ভাবে কিন্তু আলাদা আলাদা বিষয়টা কিন্তু নয়, ব্যাপারটা কিন্তু একদম একই, একসঙ্গে লেখা হয়। তো এই ব্যঞ্জন সন্ধি পড়তে যাওয়ার আগে, মানে ব্যঞ্জন সন্ধি পড়ছি মানেই আমরা মানে আগে অলরেডি সন্ধি আর স্বরসন্ধি শিখে এসেছি। তো সন্ধি ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে বলে আশা করছি। তার সঙ্গে যুক্ত হয়েছে ব্যঞ্জন। তাহলে এখানে মূল যে সন্ধির যে মূল ভাগ সেটাই হচ্ছে ব্যঞ্জন বর্ণ, মূল যে অংশ সেটাই হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণের সঙ্গে সন্ধি, কার সঙ্গে কিভাবে ব্যঞ্জন বর্ণের সন্ধি হচ্ছে, ফলে কি হচ্ছে, সেটা নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয়। তাহলে শুরু করা যাক আজকের পড়া। ব্যঞ্জন সন্ধি সংজ্ঞা আমি আবারও আজকে বলছি, সংজ্ঞা আবারও আজকে একটু লম্বা চওড়া, কিন্তু লম্বা চওড়া করে পরিষ্কার করে ভেঙে বলে দিলে যেভাবে সুবিধা হবে, ছোট দুটো কথাই হয়তো হবে না। আমরা বড়টা শিখে নিয়ে তারপর আমরা ছোটটা শিখবো। তাহলে বড় সংজ্ঞা যেটা আমার যেটা বোঝানোর চেষ্টা করছি, সেটাতে কি লেখা আছে, যখন দুটি সন্নিহিত ধ্বনির একটি ব্যঞ্জন ধ্বনি ও অন্যটি স্বরধ্বনি অথবা দুটি ধ্বনিই ব্যঞ্জন ধ্বনি হয়, তখন ধ্বনিগুলির মধ্যে মিলন, বিলোপ অথবা পরিবর্তন সাধিত হলে তাকে ব্যঞ্জন সন্ধি বলে। তাহলে কি হলো, দুটি সন্নিহিত ধ্বনির মধ্যে একটি ধ্বনি ব্যঞ্জন ধ্বনি হতে হবে এবং অন্যটি স্বরধ্বনি হতে হবে, কিংবা একটি ব্যঞ্জন এবং অপরটি ব্যঞ্জন, মানে দুটোই ব্যঞ্জন হতে হবে। তখন এর ফলে যে সন্ধি হয়, মানে যে মিলন, বিলোপ, পরিবর্তন যেটাই ঘটে, সেটাকে আমরা বলছি ব্যঞ্জন সন্ধি। অর্থাৎ ছোট করে বলতে গেলে কি না, অর্থাৎ পাশাপাশি অবস্থিত স্বর ও ব্যঞ্জন, ব্যঞ্জন ও স্বর, ব্যঞ্জন ও ব্যঞ্জন ধ্বনির মিলনে ব্যঞ্জন সন্ধি হয়। তাহলে ব্যঞ্জন সন্ধি কি কি ভাবে হতে পারে না, পাশাপাশি অবস্থিত স্বরের সঙ্গে ব্যঞ্জন যুক্ত হতে পারে, আবার ব্যঞ্জনের সঙ্গেই ব্যঞ্জন যুক্ত, স্বর যুক্ত হতে পারে, আবার ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জন যুক্ত হতে পারে। এই যে তিন ভাবে কিন্তু ব্যঞ্জন সন্ধি হয়।
তাহলে পাশাপাশি অবস্থিত স্বরবর্ণযুক্ত ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণযুক্ত স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণযুক্ত ব্যঞ্জন বর্ণ করলে যে সন্ধি হয় সেই সন্ধিকে আমরা বলছি ব্যঞ্জন সন্ধি। এই ব্যঞ্জন সন্ধি কথাটা একটাই কথা, এর মধ্যে কোনো রকম কোনো স্পেস নেই। একটা উদাহরণ কি, উৎ যুক্ত চারণ। এই উৎকে যদি আমি ভাঙি, খণ্ডত্ব মানেই হচ্ছে তয়ে হসন্ত, তাহলে উৎ কি হলো, হস্য যুক্ত তয়ে হসন্ত। চারণ কি হবে, চয়ে হসন্ত যুক্ত আ যুক্ত রয়ে হসন্ত যুক্ত অ যুক্ত মূর্ধন্যয় হসন্ত যুক্ত অ। এবার তাহলে সন্ধি হচ্ছে কোথায়, এই তয়ে হসন্ত আর চয়ে হসন্ততে হয়ে যাচ্ছে উচ্চারণ। তাহলে এই অবধি আশা করছি কোনো সমস্যা নেই। তাহলে এটা আমরা ছকের আকারে দেখে নিই যে কি ভাবে আমাদের ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন সন্ধি কি ভাবে ঘটতে পারে। স্বরধ্বনি প্লাস স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি প্লাস স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি কিভাবে হচ্ছে একটা করে উদাহরণ। স্বরধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি কোথায় হচ্ছে, আ যুক্ত ছন্ন সমান আচ্ছন্ন। এই আ আর ছন্নর ছ মিলে হচ্ছে ব্যঞ্জন সন্ধি আচ্ছন্ন। এই ব্যঞ্জন ধ্বনি প্লাস স্বরধ্বনি কি হচ্ছে, দিক যুক্ত অন্ত সমান দিগন্ত। এই দিকের কয়ে হসন্ত আর অন্তের অ, এই ব্যঞ্জন, এটা ব্যঞ্জন এটা স্বর মিলে হয়ে গেল ব্যঞ্জন সন্ধি, হয়ে গেল দিগন্ত। ব্যঞ্জন ধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি, উৎ মানে তয়ে হসন্ত, উৎ যুক্ত জল বর্গীয় জ, এইটা যুক্ত হয়ে গেল ব্যঞ্জন সন্ধি উজ্জ্বল। আশা করছি এই অবধি যেটুকু পড়ালাম তাতে কারোর কোনো সমস্যা নেই। এরপর আমরা প্রথমে যেটা দেখব যে এই স্বর প্লাস ব্যঞ্জন কিভাবে ঘটছে। আগের দিনে স্বরসন্ধি পড়তে গিয়েও আমরা যেটা বারবার করে মনে রাখার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে সূত্র। আমরা যদি সূত্রটা পরিষ্কার করে বুঝে নিতে পারি, নিয়মটা বুঝে নিতে পারি, কেন হচ্ছে বা কেন হবে এটা বুঝে নিতে পারি, বা দুটোর মধ্যে ঠিক কি জিনিস, মানে একটা পদ দিয়ে দেওয়া হবে, একটা সন্ধিবদ্ধ একটা পদ দিয়ে দেওয়া হবে, সেটাকে দুটো আলাদা পদে ভাঙবো কিভাবে, কেন ওই সন্ধিবদ্ধ পদটার মধ্যে ঠিক কি লুকিয়ে আছে, এইটা জানার জন্য কিন্তু আমাদের সূত্রটা জানা ভীষণ ভীষণ প্রয়োজন। তাহলে আগের দিনে আমরা 12টা স্বরসন্ধির সূত্র পড়েছিলাম, আজকে আমরা যেটা পড়ব সেটা ব্যঞ্জন সন্ধির সূত্র। প্রথম যে সূত্র সেটা কি, কোন ধরনটাকে মেনে নিচ্ছে না, স্বরধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনির সঙ্গে মিলে কিভাবে ব্যঞ্জন ধ্বনি হচ্ছে, তো চলো আমরা সেটা দেখে নিই। সূত্র 1 কি বলছে, পূর্বপদের শেষ ধ্বনিটি স্বরধ্বনি এবং পরপদের প্রথম ধ্বনিটি ব্যঞ্জন ধ্বনি ছয়ে হসন্ত হলে ছয়ে হসন্তর স্থানে চয়ে ছয়ে হয়ে যায়। তাহলে কি হচ্ছে, পূর্বপদের শেষ ধ্বনি, এখানে একটা উদাহরণ কি, বি যুক্ত ছেদ সমান বিচ্ছেদ, হস্যই যুক্ত ছয়ে হসন্ত দিয়ে হয়ে গেল ছয়ে ছয়ে হসন্ত, এখানে একটা হসন্ত হবে। পূর্বপদের শেষ ধ্বনি মানে এখানে বয়ে হসন্ত যুক্ত রশ্মি আছে, এখানে বয়ে হসন্ত যুক্ত রশ্মি আছে, এখানে এই যে রশ্মি এবং এই যে ছেদের ছ সেটা যুক্ত হয়ে গিয়ে হয়ে যাচ্ছে কি চয়ে ছয়ে হসন্ত, এবং সাথে এই ছেদের যে একার, এই একারটাই চয়ে ছয়ে হসন্তর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, হয়ে হচ্ছে বিচ্ছেদ। তাহলে এখানে বোঝা গেল ব্যাপারটা কিভাবে হলো। এবার আমরা ব্যাক ক্যালকুলেশনে যাই। যদি দেয় তরু ছায়া তাহলে কি হবে, তরু যুক্ত ছায়া। এবার এই তরু ছায়া আমি আগের দিনও বলেছি, আবারও তোমাদের মনে করিয়ে দিই যে যখনই আমরা সন্ধি ভাঙবো, ভাঙার পর যেই দুটো পদ আসবে সেই দুটো পদ অবশ্যই এক্সিস্টিং ওয়ার্ডের মধ্যে হতে হবে। তুমি তোমার মতন করে ইনভেন্ট করে দিলে চলবে না, সেটা যেন বাংলা শব্দ ভাণ্ডার বা সংস্কৃত শব্দ ভাণ্ডারে অবশ্যই থাকে, এবং তার যেন একটা নির্দিষ্ট অর্থ থাকে, এবং তার যেন কোনো রকম কোনো বানান ভুল না হয়, বানান যেন
আমাদের সঠিক জানা থাকে। তাহলে তরু ছায়া যদি দেয় তাহলে হয়ে যাবে তরু যুক্ত ছায়া, যদি দেয় শাখাচ্ছেদ তাহলে হয়ে যাবে শাখা যুক্ত ছেদ। তাহলে আবার যদি দেয় প্রচ্ছন্ন তাহলে হয়ে যাবে প্রযুক্ত ছন্ন। তাহলে এই অবধি আশা করছি কোনো অসুবিধে নেই। আমরা চলে যাচ্ছি নেক্সট সূত্র, ব্যঞ্জন প্লাস স্বর। তাহলে ব্যঞ্জন প্লাস স্বর মানে ব্যঞ্জন ধ্বনি আর স্বরধ্বনি। প্রথমে থাকবে ব্যঞ্জন ধ্বনি মানে প্রথম পদের শেষ বর্ণ থাকবে ব্যঞ্জন ধ্বনি এবং দ্বিতীয় পদের প্রথম বর্ণ থাকবে স্বরধ্বনি। তার ফলে কিভাবে ব্যঞ্জন সন্ধি হচ্ছে আমরা চলো সেটা দেখে নিই। সূত্র 2 কি বলছে, যে কোনো বর্গের প্রথম ধ্বনি যদি পরবর্তী পদের প্রথমে থাকা স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয় তবে প্রথম ধ্বনিটি ওই বর্গেরই তৃতীয় বর্গ। কি জিনিস আমি বলে দিচ্ছি, আমি আশা করব সবাই জানো, তবু আমি বলে দেবো নিশ্চয়ই, বর্গেরই তৃতীয় ধ্বনিতে বদলে যায়। মানে এটা কি হচ্ছে, বর্গ মানে কি, ক বর্গ ক বর্গ ক খ গ ঘ ঙ, ক বর্গ ছ বর্গ, এরকম ভাবে প্রতিটি ক খ গ ঘ ঙ পাঁচটা করে ব্যঞ্জন ধ্বনি থাকে। প্রতিটি মানে লাইনের যে প্রথম ধ্বনি সেটাকে আমরা মানে ওই এক একটাকে বর্গ বলি, ওই এক একটা পাঁচটা একটা বর্ণে এক একটা বর্ণকে আমরা ক খ গ ঘ ঙ, এটা একটা বর্গ। এই বর্গটার নাম কি, ক বর্গ। চ ছ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ বর্গীয় জ ঝ, তাহলে এইটাও হচ্ছে চ ছ জ ঝ ইয়, সরি চ ছ জ ঝ ইয়, তাহলে এটাও হচ্ছে চ বর্গ। তাহলে ক বর্গ চ বর্গ ট বর্গ এরকম করে বর্গ হয়। সেই ক বর্গের তাহলে তৃতীয় ধ্বনি হয়ে যায়। তৃতীয় ধ্বনিটা কি হয়ে যায়, ক খ গ, তাহলে 3 নম্বর। তাহলে এখানে কি বললো যে কোনো বর্গের প্রথম ধ্বনি মানে ধরে নাও ক বর্গের প্রথম ধ্বনি ক যদি থাকে, তাহলে যদি পরবর্তী পদের প্রথমে থাকা স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয় তবে প্রথম ধ্বনিটি মানে এই ক বর্গের যে প্রথম ধ্বনি মানে ক ধরলাম আমরা, সেই ধ্বনিটি ওই বর্গেরই তৃতীয় ধ্বনিতে মানে গ ধ্বনিতে বদলে যায়। এরকম ভাবে কি হবে, ক গয়ে পরিণত হবে, চ বর্গীয় জয়, ট ডয়ে, ত দয়ে এবং ফ বয়ে পরিণত হয়ে যায়, ব হয়ে যায়। এটা কিভাবে যেমন দেখে নি, যেমন দিগন্তকে যদি ভাঙি তাহলে কি হবে, দিক যুক্ত অন্ত। এখানে কি হলো, ক হসন্ত ক বর্গের প্রথম বর্ণ সঙ্গে স্বরবর্ণ যুক্ত হলো অ অন্তর অ হয়ে গিয়ে কি হলো, ক বর্গের তৃতীয় বর্ণ গ হয়ে গেল। একইভাবে যদি ব্যাক ক্যালকুলেট করতে দেয়, জগদম্বা আমরা কি বলবো, জগৎ যুক্ত জগৎ যুক্ত অম্বা, এই যে তয়ে হসন্ত এটা ত বর্গের প্রথম এবং অ এর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে ত বর্গের তৃতীয় বর্ণ দ হয়ে গেল। শরদিন্দু, এই শরদিন্দু কি হচ্ছে, শরদিন্দু ভাঙলে কি হবে, তয়ে হসন্ত, এখানে যখন আমরা যেই দেখবো এখানে দ আছে তাহলে আর ইন্দু মানে হর্ষই যোগ হয়েছে মানে এখানে স্বরবর্ণ, তাহলে আমরা এখানে কি ভেবে নেব, দ মানে দ কোন বর্গের না, দ হচ্ছে ব্যাক ক্যালকুলেট আমরা এভাবেই কিন্তু করব, দ কোন বর্গের, দ হচ্ছে ত বর্গের। ত বর্গের প্রথম বর্ণ কি, প্রথম বর্ণ ত, তাহলে এখানে হয়ে গেল ত, তাহলে শরৎ যুক্ত ইন্দু, তাহলে শরদিন্দু, ক্লিয়ার হয়ে গেল। এরকম ভাবে যদি বলে স্বরানন তাহলে সেটা হবে ষট যুক্ত আনন। এখানে বলে রাখি এই যে ট ড হয়ে যায়, এই ডটা সংস্কৃততে আমরা র এরকম ভাবে উচ্চারণ করি, যেটা ডয় শূন্য র আর র এরকম একই রকম টাইপের উচ্চারণ হয়। এইখানে এই ট বর্গের তৃতীয়টা যেটা ড, সেটা সংস্কৃত উচ্চারণে সেটা ডয় শূন্য র এর মতনই উচ্চারণ হয়। লেখাটা ড এর মতন লিখলেও সংস্কৃততে ড আর ডয় শূন্য র ব্যাপারটা খানিকটা একই এবং উচ্চারণে সেভাবেই হয়। তো শর্ট যুক্ত আননে এই টয়ে হসন্তের জায়গায় ডয়ে হসন্ত যখন হবে তখন সেটার বানান হয়ে যাবে ডয় শূন্য রয় আকার, তাহলে স্বরানন। এই অবধি ক্লিয়ার হলো আশা করছি। এরপরে আমরা চলে যাচ্ছি ব্যঞ্জনে ব্যঞ্জনে। এই ব্যঞ্জনে মানেই আমরা আগে যেরকম ভাবে পড়লাম, প্রথম পদের শেষ বর্ণ ব্যঞ্জন বর্ণ থাকবে এবং দ্বিতীয় পদের প্রথম বর্ণ ব্যঞ্জন বর্ণ থাকবে। তাহলে এই দুটো ব্যঞ্জন বর্ণের মিলনের ফলে যে ব্যঞ্জন সন্ধি হবে সেটা কিভাবে হচ্ছে, কি করে হচ্ছে তার বেশ কয়েকটা নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো নিয়ে আমরা এখন তাহলে আলোচনা করব।
সূত্র 3। কয়ে হসন্ত, টয়ে হসন্ত, তয়ে হসন্ত, পয়ে হসন্ত এর সঙ্গে যদি গ মানে এগুলো হসন্ত করেই লিখতে হয়, কিন্তু আমরা বলতে পারি ক ট ত প, কিন্তু এর সঙ্গে কি যুক্ত হয়ে যায়? অস্বরবর্ণ। এই যে কয়ে হসন্ত, এর কিন্তু কোনো রকম কোনো এর সঙ্গে কোনো স্বরবর্ণ যুক্ত হয়নি, সেই জন্য এগুলোকে আমরা হসন্ত দিয়ে লিখেছি। তাহলে কয়ে হসন্ত, টয়ে হসন্ত, তয়ে হসন্ত, পয়ে হসন্ত সঙ্গে যদি গয়ে হসন্ত, ঘয়ে হসন্ত, বর্গীয় জয়ে হসন্ত, ডয়ে হসন্ত, ঢয়ে হসন্ত, দয়ে হসন্ত, বয়ে হসন্ত এবং ভয়ে হসন্ত, কিংবা অন্তুস্থ জয়ে হসন্ত, রয়ে হসন্ত, লয়ে হসন্ত, ব এবং হ ব্যঞ্জন ধ্বনি যথাক্রমে গয়ে হসন্ত, ডয়ে হসন্ত, দয়ে হসন্ত এবং বয়ে হসন্ত হয়ে যায়। এইটা কিছু না দেখে খুব জটিল মনে হলেও জিনিসটা একদম জটিল নয়। আমরা এটা পড়ে নিলাম, আমরা এটা বুঝে নিলাম, প্রয়োজনে 3বার 4বার পড়ে নিলাম। পড়ে নিলে কি হবে? আমার সূত্রটা মাথায় গেঁথে যাবে। আমাকে কিন্তু গিয়ে মুখস্থ লিখতে হবে না যে কার সঙ্গে কি কি বর্ণের সঙ্গে কটা হসন্ত আছে, কটা বর্ণ আছে, কার সঙ্গে কিভাবে কি যুক্ত করলে কি হবে, না। কিন্তু প্রসেসটা মাথায় রাখতে হবে। প্রসেস হলো, এই গোটা জিনিসটা হলো একটা প্রসেস। এই প্রসেসটা যদি আমি 3বার 4বার পড়ে নিয়ে মাথায় স্টোর করে নিই, আমাকে মুখস্থ লেখার প্রয়োজন নেই, তাহলে আমি বুঝতে পারবো যে কিভাবে কি হচ্ছে। কোনো কঠিন জিনিস নয়। এটা যখন মুখস্থ লিখতে যেতে হবে তখন সেটা কঠিন জিনিস, বরং আমাদের পরীক্ষায় অনেক সহজ জিনিস আসে। তাহলে এটা কোনো কঠিন জিনিস নয়। এইভাবে সূত্রটা লেখা আছে শুধুমাত্র প্রসেসটা মনে করিয়ে দেওয়ার জন্য। বারবার বলছি, প্রসেস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। তুমি যদি প্রসেসটাকে ঠিক করে শিখে নাও তাহলে কিন্তু তোমার কোনো প্রবলেম হবে না। এই লেখাটাকেই তুমি 5বার পড়ো, 6বার পড়ো, 7বার পড়ো, একটা লাইন পড়তে কোনো প্রবলেম নেই। 2বার করে রিডিং পড়ো, তাহলে চোখ বোলাও, তাহলে কি হবে? প্রসেসটা মাথায় গেঁথে যাবে। আমাকে এটা মুখস্থ গিয়ে লিখতে হবে না, প্রসেসটা মাথায় রাখলেই হলো। এবার উদাহরণ আসছি। উদাহরণে কি হচ্ছে? ক স্থানে গয়ে হসন্ত। এই যেখানে লেখাই আছে যথাক্রমে কি কি চেঞ্জ হবে। কয়ের জায়গায় গ হবে, টয়ের জায়গায় ড হবে, এরকম লেখাই আছে। তো সেই রকম কি হবে? ক স্থানে গয়ে হসন্ত হয়ে যাবে। যেমন দিক যুক্ত গজ। তাহলে আগের যেটা আমরা সূত্র পড়েছিলাম সেটাও খানিকটা এরকমই ধরনের, কিন্তু সেখানে ছিল যে কোনো স্বরধ্বনি, মানে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যে কোনো স্বরধ্বনি থাকবে। আর এখানে কি থাকছে? ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনিই থাকছে। তাহলে দিক যুক্ত গজ, দিকগজ। ট স্থানে ড বা ডয় শূন্যরা আগের নিয়মেই আমি এক্সপ্লেন করে দিয়েছি এটা। ষট যুক্ত ভুজ, স্বরভুজ। ত স্থানে দ, উৎ যুক্ত ঘাটন, উদ্ঘাটন। প স্থানে ব, অপ যুক্ত জ, অবজ। কিভাবে হচ্ছে আরেকবার বুঝিয়ে দিই। ক স্থানে গ, দিক, দয়ে হস্যি, কয়ে হসন্ত। এই যে কয়ে হসন্ত, এই কয়ে হসন্ত একটা ব্যঞ্জন বর্ণ। এরপরে দ্বিতীয় পদে কি রয়েছে? গ, গয়ে হসন্ত। এই গয়ে হসন্ত আর কয়ে হসন্ত মিলিয়ে গিয়ে কি হয়ে গেল? ওই কয়ের জায়গায় হয়ে গেল গ, দিয়ে সেই গয়ে হসন্তটা যোগ হয়ে গেল, কিন্তু যোগ হয়ে গেল দিগ্গজ। ট স্থানে ডয় হসন্ত কিরম ভাবে হচ্ছে? টয় হসন্ত স্থানে ডয় হসন্ত হলো। ডয় হসন্ত মানে ডয় শূন্য র হয়ে গেল, স্বরভুজ হয়ে গেল। ত স্থানে দয় হসন্ত কিভাবে হয়ে যাচ্ছে? উদ্ঘাটন। তাহলে এই যে তয়ে হসন্তর সঙ্গে ঘয়ে হসন্ত যুক্ত হয়ে গেল, তয়ের স্থানে ঘ হয়ে গেল এবং এটা হয়ে গেল উদ্ঘাটন। প স্থানে ব, পয়ে হসন্তর সঙ্গে বর্গীয় জ যুক্ত করে হয়ে গেল প স্থানে ব, হয়ে গেল কি? অবজ। তাহলে এই অবধি কোনো অসুবিধা নেই। সূত্র 4। তয়ে হসন্ত, দয়ে হসন্ত প্লাস চয় হসন্ত, মানে তয়ে হসন্তর সঙ্গে একবার চয় হসন্ত, একবার দয়ে হসন্তর সঙ্গে একবার চয় হসন্ত করলে মানে তয়ে হসন্ত, তাহলে কি হবে? চয়ে চয়ে হসন্ত। আর তয়ে হসন্ত, দয়ে হসন্ত প্লাস চয়ে ছয়ে হলে কি হবে? চয়ে ছয়ে হসন্ত।
তাহলে তয়ে হসন্ত দয়ে হসন্ত প্লাস চ সমান চয়ে চয়ে হসন্ত কিরকম উদাহরণ, না শরৎচন্দ্র, এটা সন্ধি করে হয় কিন্তু শরৎচন্দ্র নামের ক্ষেত্রে আমরা এটা শরৎচন্দ্র লিখি, যেহেতু শরৎচন্দ্র তিনি ওভাবেই তার বানান নিজে ওভাবে লিখতেন তাই লিখি, সেটা প্রপার নাউনের ক্ষেত্রে হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা সন্ধি করি তাহলে সন্ধির নিয়ম হিসাবে এটা হয় শরৎচন্দ্র। এই তয়ে হসন্তর সঙ্গে চ যুক্ত হয়ে যাচ্ছে, হয়ে কি হয়ে যাচ্ছে চয়ে চয়ে। আচ্ছা, বিপদ যুক্ত চিন্তা দয়ে হসন্তের সঙ্গে চ যুক্ত হয়ে গেল, কি হয়ে গেল চয়ে চয়ে হয়ে গেল, বিপদ চিন্তা হয়ে গেল। নেক্সট আসছি তয়ে হসন্ত দয়ে হসন্তর সঙ্গে ছয়ে হসন্ত যোগ করলে কি হচ্ছে, তয়ে হসন্ত ছয়ে হসন্তের সঙ্গে, এটা একটা ভুল হয়েছে, এটা হবে ছয়ে হসন্ত অনলি। আমি ড্র করে করছি তাই এরকম হচ্ছে অসুবিধা, এটা ছয় হসন্ত হবে, তাহলে ছয় ছয় হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখলেই বুঝতে পারছো ব্যাপারটা কি হচ্ছে, তয়ে হসন্ত দয়ে হসন্ত যুক্ত ছয়ে হসন্ত, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই ছয়ে হসন্ত হলে কি হয়ে যাচ্ছে চয়ে ছয়ে হসন্ত, তাহলে তদ যুক্ত ছবি সমান হয়ে যাচ্ছে তৎছবি, তাহলে এই দয়ে হসন্তর সঙ্গে ছ যুক্ত হয়ে গেল চয়ে ছয়ে, উত যুক্ত ছেদ সমান হয়ে যাচ্ছে উচ্ছেদ, তাহলে তয়ে হসন্তর সঙ্গে ছ যুক্ত হয়ে গেল চয়ে ছয়ে উচ্ছেদ। তাহলে যেটা ভুল আছে সেটা আমি বলে দিলাম, এটা অবশ্যই ঠিক করে নেবে। তয়ে হসন্ত দয়ে হসন্তের সঙ্গে ছয়ে হসন্ত যুক্ত হলে তবে হবে চয়ে ছয়ে হসন্ত, এখানে আমি ভুল করে চয়ে ছয়ে লিখে ফেলেছিলাম, সেটা ঠিক করে নিও। সূত্র 5, তয়ে হসন্ত দয়ে হসন্ত প্লাস বর্গীয় জয়ে হসন্ত ঝয়ে হসন্ত, যথাক্রমে কি হবে বর্গীয় জয়ে হসন্ত, বর্গীয় জয়ে ঝয়ে হসন্ত। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, তয়ে হসন্ত এবং দয়ে হসন্তর সঙ্গে যদি আমি বর্গীয় জয়ে হসন্ত যুক্ত করি তয়ে হসন্ত বা দয়ে হসন্তর সঙ্গে, তাহলে হবে বর্গীয় জয়ে হসন্ত। যেমন সৎ যুক্ত জন সমান সজ্জন, তাহলে এখানে তয়ে হসন্ত আর এখানে বর্গীয় জ মিলিয়ে হয়ে গেল এখানে বর্গীয় জয় এবং হয়ে গেল সজ্জন। বিপদ যুক্ত জাল, এখানে দয়ে হসন্ত আর এখানে জ হয়ে গেল কি বিপদ জাল, তাহলে বিপদ যুক্ত জাল, এই দয়ে হসন্ত বিপদের দয়ে হসন্ত এবং জালের বর্গীয় জ মিলে হয়ে গেল বর্গীয় জয় এবং হয়ে গেল বিপদ জাল। তয়ে হসন্ত দয়ে হসন্ত প্লাস ঝয়ে হসন্ত, যেটা হচ্ছে জয়ে ঝয়ে হসন্ত। এটা কিরকম ভাবে হচ্ছে না, দুটো উদাহরণ দেওয়া রয়েছে, কি না এতদ যুক্ত ঝংকার কত যুক্ত ঝটিকা কুজ্ঝটিকা। এটা কিভাবে হচ্ছে এগুলো কিন্তু প্র্যাকটিস করে বারবার পড়তেই এগুলো একদম মাথায় গেঁথে যাবে, যে কুজ্ঝটিকা দেওয়া আছে মানেই ওখানে তুমি জেনে যাবে যেটা কত যুক্ত ঝটিকা হবে, এতদ ঝংকার দেওয়া আছে এটা মানেই তুমি বুঝে যাবে যে এতদ যুক্ত ঝংকার হবে। কিন্তু নিয়মটা জেনে রাখাটা সবচেয়ে বেশি জরুরি, যেটা আমি বারবার বলছি, আমি তার জন্য বারবার নিয়মের দিকে জোর দিচ্ছি, নিয়মটা আমি ডিটেলসে পড়ানোর চেষ্টা করছি। নিয়ম যদি না জানি আমি কিন্তু কোথাও গিয়ে কিন্তু আমার সীমাবদ্ধতাটা থেকে যাবে, আর কোনো কিছুর জন্যই সীমাবদ্ধতা রেখে কিন্তু আমি একটা কম্পিটিটিভ পরীক্ষায় বা যে কোনো পরীক্ষাতে কিন্তু আমি ভালো ফল করতে পারবো না, বেশি দূর আমি যেতে পারবো না। তাই নিয়মগুলো ভালোভাবে জেনে রাখাটা খুবই দরকার। এই এতদ ঝংকার কিভাবে হলো, এই এতদের দয়ে হসন্ত এবং ঝংকারের ঝ মিলিয়ে হয়ে গেল জয়ে ঝয়ে বর্গীয় জয়ে ঝয়ে এবং হয়ে গেল এতদ ঝংকার। কত যুক্ত ঝটিকা সমান কুজ্ঝটিকা, এই কতের খণ্ডতা বা তয়ে হসন্তর সঙ্গে ঝ যুক্ত হয়ে ঝটিকার ঝ যুক্ত হয়ে গেল বর্গীয় জয়ে ঝয়ে অর্থাৎ কুজ্ঝটিকা। নেক্সট হচ্ছে সূত্র নাম্বার 6। সূত্র নাম্বার 6 কি আছে, তয়ে হসন্ত দয়ে হসন্তর সঙ্গে দন্তের নয়ে হসন্ত এবং ময়ে হসন্ত যদি যোগ করা হয় তাহলে কি হয়ে যাবে, যথাক্রমে দন্তের নয়ে হসন্ত এবং দন্তের নয়ে ময়ে হসন্ত।
তয় হসন্ত যুক্ত দয়ে হসন্ত, তয়ে হসন্ত এবং দয়ে হসন্ত যুক্ত দন্তের নয় হসন্ত সমান দন্তের নয় হসন্ত। এটার কি উদাহরণ? না উত যুক্ত নিত সমান হচ্ছে উন্নীত। তাহলে এটা কি হলো? উতের তয়ে হসন্ত এবং নিতের দন্তের ন মিলে হয়ে গেল কিন্তু দন্তের নয় এবং নিতের যে দীর্ঘি সেই দীর্ঘি এই দন্তের নয়ের সঙ্গে যুক্ত হয়ে গেল উন্নীত। উন্নীত। উত যুক্ত নিত সমান উন্নীত। উত যুক্ত নয়ন সমান উন্নয়ন। একইভাবে উতের যে তয়ে হসন্ত বা খণ্ডত্ব রয়েছে তার সঙ্গে নয়নের যে দন্তের ন সে দন্তের ন মিলে গিয়ে হয়ে গেল দন্তের নয় অর্থাৎ উন্নয়ন। তয়ে হসন্ত দয়ে হসন্ত যুক্ত ময়ে হসন্ত কি হয়? দন্তের নয় ময়ে হসন্ত হয়। কিরকম হচ্ছে? মৃৎ যুক্ত ময় সমান মৃন্ময়, তদ যুক্ত মধ্যে সমান তন্মধ্যে। কেমন ভাবে হচ্ছে? না মৃৎ এখানে হচ্ছে খণ্ডত্ব মানেই হচ্ছে তয়ে হসন্ত, এই তয়ে হসন্তের সঙ্গে ময়ের ম যুক্ত হয়ে যাচ্ছে দন্তের নয়ে ময় এবং হয়ে যাচ্ছে মৃন্ময়। তদ যুক্ত মধ্যে এই দয়ে হসন্তর সঙ্গে ম যুক্ত হয়ে যাচ্ছে দন্তের নয়ে ময় এবং হয়ে যাচ্ছে তন্মধ্যে। সূত্র নাম্বার 7 কি আছে নেক্সট হচ্ছে তয়ে হসন্ত দয়ে হসন্তর সঙ্গে যদি লয়ে হসন্ত থাকে তাহলে কি হয়ে যাচ্ছে? লয়ে লয়ে। ক্লিয়ার? তয়ে হসন্ত বা দয়ে হসন্তর সঙ্গে যদি লয়ে হসন্ত থাকে তাহলে সেখানে হয়ে যাচ্ছে লয়ে লয়ে। উদাহরণ কি আছে? উত যুক্ত লাস উল্লাস আর উত যুক্ত লেখ উল্লেখ। কিরকম ব্যাপারটা? উতের খণ্ডত্ব মানেই তয়ে হসন্ত, এই তয়ে হসন্তের সঙ্গে লাসের ল যুক্ত হয়ে যাচ্ছে লয়ে লয়ে এবং লাসের যে লয়ের যে আকার সেটা লয়ে লয়ের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে উল্লাস। একইভাবে উত যুক্ত লেখ সমান উল্লেখ, এই উতের খণ্ডত্ব যেটা মানে তয়ে হসন্ত এবং লেখের ল মিলে যুক্ত হয়ে যাচ্ছে উল্লেখ। একইভাবে যদি বিদ্যুল লেখা দেওয়া থাকে, বিদ্যুল লেখা, তাহলে আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে না যে এটা ভাঙলে হবে বিদ্যুৎ যুক্ত লেখা। উল্লিখিত, উত যুক্ত লিখিত। নেক্সট কি আসছে? নেক্সট আসছে সূত্র নাম্বার 8। সূত্র নাম্বার 8 কি বলছে? তয়ে হসন্ত দয়ে হসন্ত প্লাস তালবস্যয়ে হসন্ত হয়ে হসন্ত, এটা যুক্ত হলে কি হচ্ছে? ছয়ে ছয়ে হসন্ত এবং দয়ে ধয়ে হসন্ত। দয়ে ধয়ে এখন এরকম ভাবে লেখে, এরকম ভাবেও লেখা যায়। তাহলে তয়ে হসন্ত দয়ে হসন্তর সঙ্গে তালবস্যয়ে হসন্ত এবং হয়ে হসন্ত যদি যুক্ত করি তাহলে যথাক্রমে সেটা কি হয়ে যাচ্ছে? ছয়ে ছয়ে হসন্ত এবং দয়ে ধয়ে হসন্ত। তাহলে এটার কিরকম উদাহরণটা আসছে একবার দেখি। তয়ে হসন্ত দয়ে হসন্ত যুক্ত তালবস্য সমান ছয়ে ছয়ে হসন্ত। এটা কিভাবে আসছে? উত যুক্ত শ্বাস সমান উচ্ছ্বাস, চলত যুক্ত শক্তি সমান চলত শক্তি। কিভাবে হলো? উতের খণ্ডত্ব যেটা তয়ে হসন্ত এবং শ্বাসের তালবস্যর সঙ্গে তালবস্যয়ে বয়ে হসন্তর সঙ্গে যুক্ত হয়ে সেটা ছয়ে ছয়ে বয়ে হয়ে গেল, যেহেতু তালবস্যয়ে অলরেডি একটা ব আছে তার জন্য সেই বফলাটাও যোগ হয়ে গেল উচ্ছ্বাস। আমাদের তো প্রচন্ড উচ্ছ্বাস, আমরা এত সুন্দর ক্লাস করছি, এত ভালো বন্ধুদের পেয়েছি, তাই উচ্ছ্বাস না থাকলে কি করে হবে? আমরাও উচ্ছ্বসিত হব, তোমরাও উচ্ছ্বসিত হবে। কোনো সমস্যা কোনো কিছুর জন্য অবশ্যই টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করো তোমাদের মোবাইলে প্লে স্টোর থেকে এবং WBPSC উইথ আইলিপ এই চ্যানেলটা জয়েন করো এবং আমার সঙ্গে আলাদা একটা চ্যানেলে যদি যোগাযোগ রাখতে চাও তাহলে তার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি বাই শালমলি ম্যাডাম এই চ্যানেলটা অবশ্যই জয়েন করে যাও। শালমলি বানান যদি ঠিকঠাক লেখো তাহলে খুঁজে পেতে একটুও অসুবিধা হবে না। আমি আবারও বলে দিচ্ছি শালমলি বানান SHALMOLI। জানি একটু কঠিন না, কিন্তু কোনো ব্যাপার না, বারবার বলতে বলতে আলাপ পরিচয় হতে হতে একদম সহজ হয়ে যাবে সব কিছু। আমরা সহজ, তোমরা সহজ, সমস্ত কিছু সহজ। আর সহজ খুব তাড়াতাড়ি, আমাদের এই পৃথিবীও খুব তাড়াতাড়ি সহজ হয়ে যাবে। আমরা সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে উচ্ছ্বাস করব। এখন বাড়িতে বাড়িতে করছি, কিন্তু এরপর একসঙ্গে করব, সুস্থ পৃথিবীতে করব। তাহলে চলো আমরা পড়াশোনায় আবার ফেরত যাই। উচ্ছ্বাস দিয়ে শুরু করেছিলাম, সেই উচ্ছ্বাস সন্ধি ভেঙে আমরা কি পেয়েছিলাম? তয়ে হসন্ত দয়ে হসন্ত
সঙ্গে যদি স থাকে, তালবস্য থাকে, তাহলে চয় ছয় হয়ে যায়। এবং সেখানে উচ্ছ্বাসের উদাহরণটা আমরা পড়েছিলাম। আর একটা উদাহরণ পড়েছিলাম কি, চলত শক্তি। চলত শক্তি কিভাবে চলত শক্তি হলো না, চলতের খণ্ডত্ব এবং শক্তির তালবস্য মিলিয়ে হয়ে গেল চলত শক্তি। তাহলে চয়ে ছয়ে যেখানেই থাকবে সেখানেই কিন্তু আমাকে মনে রাখতে হবে এটাতে নিশ্চয় তয় হসন্ত বা দয় হসন্তর সঙ্গে তালবস্য রয়েছে। এবার কোথায় তয় হসন্ত আর কোথায় দয় হসন্ত হবে সেটা তো তোমাকে প্র্যাকটিস করতে হবে, তোমাকে বেশি বেশি বই পড়তে হবে, তোমাকে নলেজ গেইন করতে হবে। এইভাবে তোমাকে প্র্যাকটিস করে 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 আর বানান নিয়ে যদি সতর্ক থাকো, বই পড়ো, তাহলে দেখবে কোনো অসুবিধেই হচ্ছে না। এই যে চয়ে ছয় মানেই কিন্তু তয় হসন্ত বা দয় হসন্তর সঙ্গে তালবস্য থাকবে। তাহলে সেটা তয় হসন্ত না দয় হসন্ত সেটা তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এরকম ভাবে আগের গুলোও কিন্তু এই ব্যাক ক্যালকুলেট করেই কিন্তু আমরা পড়তে পারি। আচ্ছা, আমি যেমন সূত্র 7টাই যদি বলি, সূত্র 7-এ তো আমরা এভাবে বলতে পারি, যদি বলে উল্লেখ, দেওয়া আছে উল্লেখ, তুমি জানো যে লয়ে লয়ে থাকলে হয় তয় হসন্ত বা দয় হসন্তর সঙ্গে লয় হসন্ত থাকে, তাহলে নিশ্চয়ই এই উল্লেখে তয় হসন্ত বা দয় হসন্ত আছে। এবার তুমি জানো উদ দয় হসন্ত যুক্ত লেখ হয় না, হর্ষ খণ্ডত্ব যুক্ত লেখই হয়, তাহলে উৎলেখ উল্লেখ হয়ে গেল। এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা এর আগে যে কটা পড়লাম এইভাবে ব্যাক ক্যালকুলেট করেও কিন্তু আমরা পড়তে পারি। দেখো, পড়তে পড়তে নিজে পড়তে পড়তে যতটা না আলাদা আলাদা ভাবে নিয়ম ইনভেন্ট করা যায়, পড়াতে পড়াতে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে, তোমাদের সঙ্গে ক্লাস করতে করতে, কিন্তু তোমাদের সঙ্গে আড্ডা মারতে মারতে, পড়ার ছলে আড্ডা মারতে মারতে কিন্তু আরো ভালো ভালো করে জিনিসগুলো আর কি মাথায় আসে। এই আমার চট করে মাথায় এসে গেল যে ব্যাক ক্যালকুলেট যদি করতেই হয়, আমি সূত্রটাতেই কেন ব্যাক ক্যালকুলেট করব না? অবশ্যই করব। আমরা সোজাভাবে পড়ে নেব সূত্রটা, দিয়ে আমরা সূত্রতেই ব্যাক ক্যালকুলেট করব, করে নিয়ে আমরা উদাহরণটা আবার সহজভাবে পড়ে নেব, দিয়ে আবার উদাহরণটা আমরা আবার ব্যাক ক্যালকুলেট করব। ব্যাক ক্যালকুলেট সোজাভাবে পড়ে তারপরে ব্যাক ক্যালকুলেট করলে আমাদের পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না আশা করছি। তাহলে চলত শক্তি অবধি হলো। নেক্সট কি আসছে, তয় হসন্ত দয় হসন্তর সঙ্গে যদি হয় হসন্ত যুক্ত হয় তাহলে হয়ে যাবে কি দয়ে ধয়ে হসন্ত। তাহলে এই গেল সূত্র। এখানে ব্যাক ক্যালকুলেট করলে কি হবে না, যদি আমি দেখি যে কোনো সন্ধিবদ্ধ পদে দয়ে ধয়ে রয়েছে, তার মানেই সেখানে কি আছে, হয় তয় হসন্ত বা দয় হসন্ত যুক্ত হয় হসন্ত আছে। তাহলে তয় হসন্ত আছে না দয় হসন্ত আছে সেইটা দেখতে হবে। যেরকম আমি এখানে দেখেছি উদ্যুক্ত হত সমান উদ্ধত, উদ্যুক্ত হার সমান হচ্ছে উদ্ধার। এই প্রথম উদাহরণে কি হলো, দয়ে হসন্ত যুক্ত হ যুক্ত হয়ে গিয়ে হয়ে গেল কি দয়ে ধয়ে হলো উদ্ধত। তাহলে এ যদি আমাকে উদ্ধত দিয়ে দেওয়া হয়, তাহলে এই উদ্ধতর দয়ে ধয়ে দেখেই কিন্তু আমি বুঝতে পারছি এর মধ্যে তয় হসন্ত বা দয় হসন্ত এবং সাথে হ রয়েছে, এটা আমরা শিওর। তাহলে আমরা কি করে জানবো যে এখানে উদি আছে নাকি উত আছে? এইটাই তো ভাই প্র্যাকটিস। আমি তো তোমাদের এইটা বলতে পারি না যে আমি যা দিচ্ছি এই দুটো দুটো করে উদাহরণ দিচ্ছি, এই দুটোর মধ্যেই তোমাদের পরীক্ষায় আসবে, অবশ্যই সেটা নয়। তোমাদের আমি যেটা করতে পারি, পথটা দেখিয়ে দিতে পারি, প্র্যাকটিস পড়া এটা কিভাবে করবে সেটার একটা প্রসেস বলে দিতে পারি। পড়তে তোমাদেরকেই হবে, ওই পথে হাঁটতে তোমাদেরকেই হবে। কতটা হাঁটবে, কতটা ক্লান্ত হবে সেটা কিন্তু আমার হাতে নয়, আমার হাতে যেটা আমি পথটা বলে দিতে পারি। এইভাবে যদি আমরা সহজ পদ্ধতিতে পড়ে নিয়ে, সোজা পদ্ধতিতে পড়ে নিয়ে আবার উল্টো পদ্ধতিতে করি, তাহলে উল্টো পদ্ধতিতেই যদি পরীক্ষায় আসে আমাদের কোনো অসুবিধা কিন্তু হবে না। তাহলে এখানে কি হবে, উদ্যুক্ত হতই হবে। এটা প্র্যাকটিস করতে করতেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কোনখানে খণ্ডত্ব কোনখানে দেওয়া হবে, এগুলো তোমাদের আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে। এই উদ্যুক্ত হত সমান হয়ে গেল উদ্ধত। আর এখানে কি হলো, উদ্ধার দয়ে ধয়ে আছে মানেই আমি বুঝে গেলাম এখানে তয় হসন্ত বা দয় হসন্ত এর সঙ্গে হার আছে। তাহলে এখানে তো উদ্ধার আছে, উদ্ধারে তো আমি জানি উদ্যুক্ত হারই হয়, তাহলে হয়ে গেল উদ্ধার। সূত্র 9, কয়ে হসন্ত টয়ে হসন্ত তয়ে হসন্ত প্লাস দন্তে নয় হসন্ত ময় হসন্ত। যদি এই ক ট ত
এই তিনটের সঙ্গে যদি দন্তের ন আর ম থাকে তাহলে যথাক্রমে কয়ের জায়গায় গ হয়ে যায়, টয়ের জায়গায় মূর্ধন্য হয়ে যায় এবং তয়ের জায়গায় দন্তন্য হয়ে যায়। কিরকম হয়ে যাচ্ছে আবারও বলছি, এত এইরকম ভাবে সূত্র তোমাদের লিখতে হবে না, কোথাও লিখতে দিতে চাই বলবে না যে শালমলী ম্যাডাম যে চ্যানেলে পড়িয়েছেন ওই ক্লাসে, ওনার ক্লাসে সূত্র নম্বর 9 কিভাবে ঠিক উনি লিখেছেন সেইটা তুমি দেখো, তবে গিয়ে তুমি সরকারি চাকরি পাবে, এরকম মোটেই হবে না। তো এটা নিয়ে কোনো চাপ নেই যে এইভাবেই মানে এটাকেই মুখস্থ করতে হবে, কিন্তু এভাবেই পড়তে হবে, এইটা হচ্ছে মাথায় রাখতে হবে যে আমাকে এই সূত্রটা ভালো করে জেনে নিতে হবে। বারবার বলছি, সোজা পদ্ধতিতে পড়ে যদি আমরা উল্টো পদ্ধতি করি তাহলে কিন্তু আমাদের পক্ষে ব্যাপারটা বোঝা সহজ হবে। আমি যে রাস্তাটা চিনি, একটা সহজ রাস্তা, একটা জায়গায় নতুন জায়গায় যাব, আমি সবার আগে সহজ রাস্তাটাই করব। সহজ রাস্তাটাতে গিয়ে গিয়ে যদি আমি অভ্যস্ত হয়ে যাই তখনই কিন্তু আমি চেষ্টা করব যে আমি উল্টো কোন দিক দিয়ে আসতে পারি, যদি ঘুর কোনো ওয়ে থাকে, কোনো রাস্তা থাকে, তাহলে আমি সেভাবে আসবো। কিন্তু এক্সপেরিমেন্ট প্রথম দিনে কিন্তু করব না, আমরা প্রথম দিনেই চাইবো সেফ খেলতে, প্রথম স্টেপ সেফলি যাওয়া ভালো, তারপরে আমরা আনসেফ জোনে না হয় আসলাম। তবে এখন না কোনো রকম আনসেফ জোনে, সবাই সেফ থাকো, বাড়িতে অবশ্যই সেফ থাকো, পড়াশোনা করো এভাবে একটু, যেহেতু আনসেফলি আমাদের প্রশ্নগুলো আসবে, আনসেফ কেন বলছি, তাদের সেরকম ভাবে সেই ধরনের আসবে, তাহলে প্যাটার্নটা আমাদেরকে সেভাবেই করতে হবে। তাহলে ক ট ত এর সঙ্গে যদি দন্তের ন ম আমরা দিই তাহলে তার সঙ্গে কয়ের জায়গায় গ, টয়ের জায়গায় মূর্ধন্য, তয়ের জায়গায় দন্তের ন হবে। উদাহরণ কি, ক স্থানে উঙ, কেমন আচ্ছা এটা আমি সরি আমি মিস করে গেছি, আমার হয়তো কোনোভাবে দেখতে প্রবলেম হচ্ছে, চোখে আমার একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে এখানে উঙ আছে, হ্যাঁ, কয়ের জায়গায় উঙ বা গ দুটোই আসতে পারে, উঙ হসন্ত বা গয় হসন্ত। তাহলে ক স্থানে উঙ একটা উদাহরণ দেখে নি, বাক যুক্ত নিষ্পত্তি, সরি এখানে হসন্তটা চলে গেল, বাক যুক্ত নিষ্পত্তি সমান বাং নিষ্পত্তি। এই যে আমি এখানে উঙটা দেখে নিলাম, এই উঙটা দেখে নিলেই আমি কি বুঝে যাব, এই উঙটার আগে কিন্তু ক আছে, কারণ আমি কিন্তু সেই সূত্রটাতে পড়েছি যে ক স্থানে উঙ বা গ হয়, তাই তো? তাহলে এখানে উঙ রয়েছে, তাহলে উঙ যেহেতু আছে তাহলে তার আগে ফর শিওর যে বাক হবে, আর সঙ্গে থেকে গেল নিষ্পত্তি। ট স্থানে মূর্ধন্য কিরকম, ষট যুক্ত মাসিক, ষণ্মাসিক, ষট যুক্ত মাসিক, ষণ্মাসিক। তাহলে এখানেও কি হয়ে গেল, এই যে দন্তের নয়ে ময়ে যেই আমি দেখে নিলাম, কি হয়ে গেল, এইখানে আমি জেনে নিলাম যে এখানে টয় হসন্ত রয়েছে। তয়ে হসন্ত স্থানে দন্তের নয়ে হসন্ত, কিঞ্চিত যুক্ত মাত্র, কিঞ্চিন মাত্র, এই তয়ে হসন্ত মানে খণ্ডত্ব এবং মাত্র ম মিলে গিয়ে কি হয়ে গেল, এই ত স্থানে হয়ে গেল দন্তের ন, এই যে দন্তের নয়ে ময়ে হয়ে গেল, মাত্রর মটা যোগ হয়ে গেল, দিয়ে হয়ে গেল দন্তের নয়ে ময়। সূত্র নম্বর 10 কি বলছে, সূত্র নম্বর 10 বলছে, ময় হসন্ত কয় হসন্ত থেকে ময় হসন্ত এর মধ্যে যে কোনো স্পর্শধ্বনি যথাক্রমে উঙ, ইয়, দন্তের ন, ময় হসন্ত বা অনুস্বার হবে। তাহলে ময় হসন্ত প্লাস কয় হসন্ত থেকে ময় হসন্তের মধ্যে, মানে ক থেকে ময়ের মধ্যে ব্যঞ্জন বর্ণের যে বর্ণমালার ক থেকে ম অবধি যে কটা স্পর্শধ্বনি আছে সেই সমস্ত স্পর্শধ্বনি কি হয়ে যাবে, উঙ, ইয়, ন, ম বা অনুস্বার, আনুনাসিক, আনুনাসিক ধ্বনিতে পরিণত হয়ে যাবে। এগুলোকে সব বলছি আমরা কি, আনুনাসিক ধ্বনি। যেমন কি হচ্ছে সম যুক্ত গীত, এই ময়ে হসন্তটা কি হয়ে যাচ্ছে, এখানে গয়ের সঙ্গে যুক্ত হচ্ছে, ময়ে হসন্তর সঙ্গে ক থেকে ময়ের মধ্যে যে কোনো স্পর্শধ্বনি, তাহলে এই গ তো ক থেকে ময়ের মধ্যে থাকা একটা স্পর্শধ্বনি, তাহলে হয়ে গেল কি এখানে অনুস্বার হয়ে গেল সঙ্গীত। সমযুক্ত কলন কি হয়ে গেল, সংকলন। সন্ন্যাসী সমযুক্ত নাসী সমান কি হয়ে গেল, সন্ন্যাসী। সন্দেশ সমযুক্ত দেশ হয়ে গেল কি, হসন্তটা আচ্ছা দেখা যাচ্ছে, হয়ে গেল কি সন্দেশ। সূত্র নম্বর 11, ম
ময়ে হসন্ত যুক্ত অন্তুস্থ জ র ল ব তালবস্য মূর্ধন্য ষ দন্তের স সমান ম স্থানে অনুস্বার হচ্ছে। তাহলে কি হচ্ছে, ময়ে হসন্তর সঙ্গে যদি এই অন্তুস্থ জ র ল ব তালবস্য মূর্ধন্য ষ দন্তের স থাকে, তাহলে এই ম স্থানে হয়ে যাচ্ছে অনুস্বার। যেমন সমযুক্ত যোগ সমান হচ্ছে কি সংযোগ, সমযুক্ত বৎসর হয়ে যাচ্ছে কি সংবৎসর। তাহলে এই যে অনুস্বার রয়েছে এখানে, অনুস্বারটা দেখে আমাকে বারবার প্র্যাকটিস করতে করতে মনে রাখতে হবে যে এখানে সংযোগ কিভাবে হচ্ছে না, সমযুক্ত যোগ। আমরা জানি যে অনুস্বারটা এখানে আছে মানে অনুস্বারের পরে তার উপর আবার অন্তস্থ জ আছে, তার মানে এই অন্তস্থ জয়ের আগে এটা নিশ্চয়ই ম ছিল, তাই গিয়েই এখানে হয়েছে অনুস্বার। সেরকম ভাবে এখানে নিশ্চয়ই ব আছে, তার মানে নিশ্চয়ই এখানে ম ছিল, তার জন্যই এখানে অনুস্বার হয়েছে। তাহলে সমযুক্ত বৎসর সমান সংবৎসর। তাহলে সংহার এরকম ভাবে সমযুক্ত হার সমান সংহার, সং এরপর হ আছে, তো সংহার হয়ে গেল। সর্বং সহা, সর্বং সহা ময় হসন্তর পরে সহা হয়ে গেল, অনুস্বারের পর দন্তের স আছে, তাহলে হয়ে গেল কি সর্বং সহা। বসং বদ মানে বসম যুক্ত বদ, অনুস্বারের পর ব আছে, তার অনুস্বারের পর ব আছে মানে এখানে ম ছিল, তাহলে বসম যুক্ত বদ সমান হয়ে গেল বসংবদ। আচ্ছা, এক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে, সমস্ত কিছুরই ব্যতিক্রম থাকে। আগেও আমরা একটা ব্যতিক্রম দেখেছি। এই ব্যতিক্রম যেটাতে লিখেছি সেই ব্যতিক্রম লাইনটাও কিন্তু সুন্দর ব্যতিক্রম হয়েছে, বেশ সুন্দর একটা আকার ধারণ করেছে, কিন্তু মানে একটা দিক থেকে লাইন থেকে কি আবার উঠে গেছে। তো যাই হোক, ব্যতিক্রম কি আছে না, সম্রাটের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ব্যতিক্রম হচ্ছে, কারণ এখানে রাজ এই শব্দরূপের সঙ্গে কি প্রত্যয় যুক্ত হয়েছে। তো এটা প্রত্যয়ের ব্যাপার, এটা জেনে রাখা দরকার, যেটা আলাদা হয় সংযুক্ত রাট সমান সম্রাট হয়ে যায়, এখানে কিন্তু সংরাট হয় না, এটা সম্রাট হয়ে যায়। সূত্র 12 কি বলছে, অসাধারণ রাইট দিলাম। যাই হোক, সূত্র 12 বলছে মূর্ধন্য স হসন্ত যুক্ত তয় হসন্ত থয় হসন্ত যথাক্রমে টয় হসন্ত ঠয় হসন্ত হয়ে যায়। যেমন ত স্থানে ট কি হয়ে যাবে, বৃষ যুক্ত তি, এই যে মূর্ধন্য ষয়ের সঙ্গে কি হলো, ত যুক্ত হলো, হয়ে কি হলো মূর্ধন্য ষয়ের জায়গায় তয়ের জায়গায় ট হয়ে গেল, দিয়ে মূর্ধন্য ষয়ের সঙ্গে যুক্ত হয়ে গেল। তাহলে কি হলো বৃষ্টি। এই যদি আমি মূর্ধন্য ষয়ে টয়ে এটা দেখি, তাহলে আমি কি বুঝে যাব, মূর্ধন্য ষ আছে আর ট আছে, মানেই এই টটা ত হয়ে যাবে। সেরকম ভাবে কৃষ যুক্ত তি সমান হয়ে গেল কৃষ্টি। থ স্থানে ঠ কিরকম, ষষ্ঠ যুক্ত থ সমান ষষ্ঠ। তাহলে মূর্ধন্য ষয়ের সঙ্গে যখন ঠ থাকবে তখনই কি বুঝে যাব যে মূর্ধন্য ষয়ের ঠয়ে আছে মানে মূর্ধন্য ষয়ের পাশে থ আছে, তাহলে এটা ভেঙে দিলে হয়ে যাবে ষষ্ঠ যুক্ত থ সমান ষষ্ঠ। সূত্র 13, দন্তের নয়ে হসন্ত প্লাস তালবস্যয় হসন্ত, দন্তের সয়ে হসন্ত বা হয় হসন্ত সমান হয়ে যাচ্ছে অনুস্বার। উদাহরণটা কি, জিঘান যুক্ত সা, জিঘাংসা, জিঘান যুক্ত সা। তাহলে দন্তের নয়ের সঙ্গে যে কোনো দুটো তালবস্য দন্তের স্বরের মধ্যে যে কোনো একটা স এবং হ, এই তিনটে যদি থাকে তাহলে কি হয়ে যাচ্ছে, অনুস্বার হয়ে যাচ্ছে, দন্তের নয়ের স্থানে অনুস্বার হয়ে যাচ্ছে। তাহলে জিঘান যুক্ত সা, এই যে অনুস্বারটা দেখলাম, এটা দেখেই আমাকে বুঝে যেতে হবে কি, আরে এই অনুস্বারটার পাশে তো দন্তের স রয়েছে, তাহলে অনুস্বারের পাশে দন্তের স থাকলে তো জানি যে অনুস্বারটা দন্তের ন থাকে, তাহলে এটা জিঘান যুক্ত সা। হিংসাও তাই, দন্তের স রয়েছে, অনুস্বারের পাশে যেই দন্তের স রয়েছে দেখবো তখনই বুঝে যাবো যে এখানে তার মানে দন্তের ন আছে, তাহলে হিন যুক্ত সা হয়ে গেল। প্রশংসা, প্রসন যুক্ত সা, তাহলে প্রশংসাতেও তাই দন্তের স রয়েছে, তাহলে দন্তের সয়ের আগে এভাবে একইভাবে দন্তের নয় এসে গেল। দংশন, এটাও তাই একই ব্যাপার, অনুস্বারের পর কি রয়েছে, তালবস্য রয়েছে, তার মানে নিশ্চয় এই অনুস্বারটাতে দন্তের নয় হসন্ত আছে, দনযুক্ত শন। সূত্র নাম্বার 14, নেক্সট কি বলছে, নেক্সট বলছে চয়ে হসন্ত বর্গীজয় হসন্ত প্লাস দন্তের নয় হসন্ত যদি থাকে তাহলে কি হয়ে যাবে, ইয় হয়ে যাবে। ইয় কিভাবে হচ্ছে না, চয়ে হসন্ত বর্গীজয় হসন্তর সঙ্গে যদি দন্তের নয় হসন্ত যুক্ত হয়, মানে চয়ে হসন্ত যুক্ত দন্তের নয় হসন্ত,
বা বর্গীয় জয় হসন্ত যুক্ত দন্তের নয় হসন্ত যদি থাকে তাহলে সেই জায়গাটাতে হয়ে যাচ্ছে কি ইয় হয়ে যাচ্ছে। তাহলে প্রথম পদের শেষ বর্ণ যদি চ বা জ হয় এবং দ্বিতীয় পদের প্রথম বর্ণ যদি দন্তের নয় হসন্ত হয় তাহলে সেই স্থলে কি হয়ে যাচ্ছে ইয় হয়ে যাচ্ছে। উদাহরণ কি, যাচ যুক্ত না, এই চয় হসন্তর সঙ্গে কি হয়ে যাচ্ছে ন যুক্ত হয়ে গেল এখানে কি যাচিয়া, তাহলে ইয়ে আকার হয়ে গেল। এবার যজ যুক্ত দন্তের নয় হসন্ত, এখানেও তাই বর্গীয় জয় হসন্তর সঙ্গে দন্তের ন যুক্ত হয়ে গেল যোগ্য। রাজ্ঞী, রাজ্ঞীও তাই রাজ যুক্ত নি, বর্গীয় জয়ের সঙ্গে দন্তের ন যুক্ত হয়ে গেল রাজ্ঞী। সূত্র নম্বর 15 কি বলছে, সম প্লাস পরি প্লাস কৃত ধাতু, এটা প্লাস নয় এটা কমা হবে, সম পরি প্লাস কৃত ধাতু নিষ্পন্ন শব্দ সমান সমের ক্ষেত্রে ম স্থানে অনুস্বার এবং দন্তের শয়ের আগম হয়, পরির ক্ষেত্রে মূর্ধন্য শয়ে হসন্ত এর আগম হয়। কিরকম ব্যাপার, আবার এটাকে নিয়ে চাপ খাওয়ার কোনো প্রয়োজন নেই, এটা একটা সত্যি বড়সড় দেখতে একটা সূত্র হলেও কিন্তু একদমই বড়সড় ব্যাপারটা না, বুঝে নি। সম বা পরি এই দুটো শব্দ থাকলো, সমের সঙ্গে এবং ক্রি ধাতু নিষ্পন্ন শব্দ, ক্রি মানে করা, করা ধাতুর যে নিষ্পন্ন শব্দ ক্রি ধাতুর যে নিষ্পন্ন যে শব্দগুলো কৃতি কৃত এইগুলো, এই ক্রি ধাতু নিষ্পন্ন শব্দগুলো যদি থাকে তাহলে সমের সঙ্গে সেই ক্রি ধাতু নিষ্পন্ন শব্দ যুক্ত হয়ে যায় ম স্থানে, সমের ক্ষেত্রে ম স্থানে মানে সম যে ম, সে ম স্থানে হয়ে যাচ্ছে অনুস্বার আর একটা দন্তেশ্ব চলে আসে। কিভাবে সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি। পরির ক্ষেত্রে কি হয়, মূর্ধন্য শয়ের একটা আগম ঘটে, মানে পরি যুক্ত ক্রি ধাতু নিষ্পন্ন শব্দ যদি থাকে তাহলে কি হয় একটা মূর্ধন্য শয়ের আগম থাকে। তাহলে সম যুক্ত কৃত কি হয়ে গেলে যে সম, এর সঙ্গে কি হলো ক্রি ধাতু নিষ্পন্ন শব্দ, কি পড়েছে এখানে সমের ক্ষেত্রে ম স্থানে অনুস্বার হয়ে যায়, তাহলে এই যে ম এটা হয়ে গেল অনুস্বার আর একটা কি হয় না দন্তের শয়ের আগম হয়, এই দন্তের শটা যুক্ত হয়ে চলে গেল কয়ের মাথার ওপর এবং দন্তেশ্ব কয়েরই ত সংস্কৃত। সেম একইভাবে সমযুক্ত কৃতি সংস্কৃতি কিভাবে হলো, একই জিনিস, এই কয়ের মাথার এই ময়ে হসন্ত চলে গেল অনুস্বার আর কয়ের মাথার উপর একটা দন্তেশ্ব চলে এলো। পরির সঙ্গে কি হলো না শুধু মূর্ধন্যশয়ের আগম ঘটে, পরিযুক্ত কৃত পরিষ্কৃত, এখানে কি হয়ে গেল মূর্ধন্যশয়ে একটা আগম ঘটলো। এরকম ভাবেই পরিষ্কার পরিযুক্ত কার, সংস্কার সংযুক্ত কার। আশা করছি কোনো রকম বুঝতে অসুবিধা হচ্ছে না। লাস্ট বাট নট দ্য লিস্ট 16 নম্বর সূত্র কি বলছে, উৎ যুক্ত স্থা সমান সলোপ থয়ে থয়ে। কি ব্যাপারটা খুব সহজ, এটাও কোনো চাপ নেই। উৎ, এই উতের সঙ্গে যদি হর্ষখণ্ডত্ব এর সঙ্গে যদি স্থা থাকে, স্থা দন্তের শয়ে থয়ে আকার, তাহলে এই দন্তের শয়ে থয়ে আকারে দন্তের শটা লোপ হয়ে যাবে এবং দুটো থ হয়ে যাবে, দুটো থ। যেমন কি উৎ যুক্ত স্থাপন উত্থাপন, তাহলে দুটো থ কি হয়ে গেল, এই যে দুটো থয়ের ক্ষেত্রে কি হয়ে গেল না এই যে তয়ে হসন্ত এবং তার উৎ মানে সরি তয়ে হসন্ত না, এই যে উৎ, এই উতের সঙ্গে স্থা, এই স্থা যোগ করে দন্তের স চলে গেল এবং দুটো থয়ে 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 পরিণত হলো, উত্থাপন হয়ে গেল। একইভাবে উত্থাপক উৎযুক্ত স্থাপক, উত্থান উৎযুক্ত স্থান। এটা আমাদের বুঝতে অসুবিধা রইল না। এবার লাস্ট আরেকটা যেটা আমি লিখেছি, যেটা পড়ানোর মধ্যে থাকা উচিত বলে আমার মনে হয়েছে, তবে এটাই মানে এই কটা উদাহরণই এটার মানে নয়, এর আরো অনেক অনেক বেশি আছে। নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি আমরা আগের ক্লাসেই কিন্তু আলোচনা করেছিলাম যে নিপাতনের সিদ্ধ সন্ধি মানে কি, যে নির্দিষ্ট সূত্রগুলো আমরা সন্ধির পড়ছি, সেই সন্ধি সূত্র না মেনে যে সন্ধিগুলো হয়, সব পরিবারে
কিন্তু একজন করে অবাধ্য থাকে, মানে নিপাতনে সিদ্ধ থাকে। মানে যা যা নিয়ম পরিবারের কেউ না কেউ থাকেই যারা মানে কোনো না কোনো দিন কখনো না কখনো এরকম নিয়ম ভাঙে, নিয়ম মেনে চলে না। সুতরাং নিয়ম যেমন আছে, নিয়মের ভঙ্গও তেমন আছে, সেই নিয়ম ভঙ্গটাও কিন্তু আবার নিয়ম মেনেই হয়। তাই সেই নিয়মগুলো মাথায় রাখতে হবে। নিপাতনে সিদ্ধ মানে যে নিয়মের বাইরে বলে যে আমি যা ইচ্ছা লিখে দিলাম সেটা চলবে না। অবশ্যই ওই যে সূত্র, ওই যে মানে শর্ত, ওইটা তো মাথায় রাখতেই হবে। এক্সিস্টিং ওয়ার্ড হতে হবে, তুমি নিজের মতন করে তুমি নিজের বানান বানাতে পারো না। বাংলা শব্দ ভাণ্ডার বা সংস্কৃত শব্দ ভাণ্ডারে থাকতে হবে, এবং দুটো পদের কিন্তু নির্দিষ্ট অর্থ থাকতে হবে। এইটা হচ্ছে মেন কথা। তো চলো, নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন শুদ্ধির কয়েকটা উদাহরণ আমি দিয়েছি। যদি আরো তোমরা চাও অবশ্যই জানাবে, অবশ্যই আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো তোমরা, সেখানেও নিশ্চয়ই আরো বেশি অনেক কিছু তোমাদের যা অসুবিধার জিনিস সেগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। WBPSC উইথ আইলিপ এই চ্যানেলে আমরা সমস্ত টিচাররা, সমস্ত ফ্যাকাল্টিরা আমরা সবাই থাকবো। এবং বেঙ্গলি উইথ শালমলী ম্যাডাম, এটাও তোমরা অবশ্যই জয়েন করে যাবে। এখানেও আমি আমার তরফ থেকে তোমাদের যতটুকু যা দরকার অবশ্যই সেগুলো দিয়ে দেবো। তো চলো, নিপাতনের সিদ্ধ সন্ধি আমি যে কটা পড়েছি সে কটা একবার একটু চোখ বুলিয়ে নাও। এরকম আরও অনেক আছে, সেগুলো তোমাদেরকেও খুঁজতে হবে। তোমরাও আমাকে জানাবে যে তোমরা কি খুঁজে পেলে, আর তোমাদের প্রয়োজন হলে অবশ্যই আমাকেও বলবে। আমার কাছেও আমিও যতটুকু আরও জানি আমি নিশ্চয়ই জানাবো। তার মধ্যে এগুলো একটু দেখে নাও কিরকম হচ্ছে। দ্বীপযুক্ত মণি, দুমণি, এখানে জফলা হয়ে গেল, কিন্তু আমরা কিন্তু জফলা পড়েছিলাম হস্যি থাকলে হয়, দ্বি হলে হতো হয়তো, কিন্তু দুমণি হয়ে গেল। অষ্টযুক্ত দশ, অষ্টাদশ, এখানে আকার হয়ে গেল, কিন্তু এখানে কিন্তু এই অষ্টতে কি হলো, এখানে অ আছে, অ এর পরে কিন্তু এখানে এই দয়ের আগে কিন্তু কোনো অ বা আ নেই, যেটা আমরা আগে পড়েছিলাম অ আর আ থাকলেই আকার হয়, সেটা কিন্তু নিপাতনে সিদ্ধ হয়ে গেল, অষ্টাদশ হয়ে গেল। আপদ, এখানেও তাই দেখো, আয়ের সঙ্গে আয়ের পরে কিন্তু কোনো বিসর্গ নেই, এটা অবশ্য বিসর্গ সন্ধিতে চলে যাচ্ছে, মানে কিন্তু তাও এটা ব্যঞ্জন যেহেতু, তাই জন্য ব্যঞ্জন সন্ধির মধ্যে দিয়েছে, রেখেছি আমি, যে আ যুক্ত পদ সমান আস্পদ হয়ে যাচ্ছে। এখানে দন্তের শয়ের আগম হচ্ছে। এর আগে আমরা যতগুলো দন্তের শয়ের আগমের ব্যাপার ঘটলাম, আগমের যে নিয়মগুলো পড়লাম, সেই নিয়মের বহির্ভূত এইটা হচ্ছে, তোমরা ভালো করে খেয়াল করে দেখে নেবে। এটা আস্পদ মানে হচ্ছে আ যুক্ত পদ। একাদশ একই ব্যাপার, এখানে না হয় কয় হসন্ত যুক্ত অ আছে, কিন্তু এখানে তো দয়ের আগে কোনো অ নেই, কিন্তু তবু এখানে আকার হচ্ছে একাদশ। বনস্পতি, এই একইভাবে দন্তের শয়ের আশাটা, দন্তের শয়ের আগমনটা দেখে নেবে, যে আমরা এতক্ষণ ধরে যা যা শর্ত পড়েছি তার মধ্যে কিন্তু এটা যাচ্ছে না, বনযুক্ত পতি ইত্যাদি। তাহলে আজকের মতো ক্লাস এখানেই থাকলো, ইতি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। অবশ্যই এভাবে সঙ্গে থাকবে, আবারও খুব শীঘ্রই দেখা হবে। এরকমভাবে ক্লাস নিয়ে আসবো আমরা সবাই মিলে তোমাদের পাশে থাকবো। তোমরাও বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও। আজকে তাহলে এই পর্যন্তই, আমার ক্লাস এখানেই থাকলো। সবাই সাবধানে থাকো, বাড়িতে থাকো, ভালোভাবে পড়াশোনা করো। এইটা একটা ভালো সময় পাওয়া গেছে খুব মন দিয়ে পড়াশোনা করার। অবশ্যই পড়াশোনা করো, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, টেলিগ্রামের সঙ্গে যুক্ত হও। যে কোনো সুবিধা অসুবিধায় আমাদের সমস্ত স্যার ম্যামেরা তোমাদের পাশে আছেন, তাদের নিশ্চয়ই সমস্ত সাহায্য পাবে। তাহলে আজকের জন্য ধন্যবাদ।